বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের উপর মানুষের আস্থা কমে গেছে। এখন অনেকেই ব্যাংকে টাকা রাখতে চান না। আমি যেহেতু ইনভেস্টমেন্ট, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কাজ করি, আমার অনেক ফলোয়ার এই একটা প্রশ্নই করেন যে স্যার, ব্যাংকে টাকা রাখতে চাই না, অন্য কোথায় ইনভেস্ট করতে পারি? আমি বলি ব্যাংকের উপরে এতটা আস্থা হারানো ঠিক হবে না। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর প্রচণ্ড ভালনারেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সবাই জানি, এবং অনেক ব্যাংক আছে এখনও গ্রাহকদের টাকা দিতে পারছে না। বিশেষ করে ইসলামী ঘরানার কিছু ব্যাংক মারাত্মক দুর্গতিতে পড়েছে এস আলমের লুটপাট এবং তসরুপের কারণে মূলত। বাট একটা আশা জাগা নিয়ে খবর হচ্ছে, জুলাই আগস্ট এই 2 মাসের ডিপোজিট যদি কম্পেয়ার করেন ইসলামী ব্যাংকগুলোর, মূলত 10টি ইসলামী ব্যাংকের কথা বলছি, তাহলে দারুণ একটা শিফট হয়েছে। এক মাসেই প্রায় ডিপোজিট বেড়েছে 4,850 কোটি টাকা। কনভেনশনাল ব্যাংকগুলোর ডিপোজিট বাড়তির এই চিত্র আমার কাছে নেই, বা আমি এখন সেটা নিয়ে আসিনি, কিন্তু ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা ঘটেছে। তার মানে দেখেন, মানুষের ব্যাংকিং খাতের উপরে বোধহয় কিছুটা আস্থা ফিরতে শুরু করেছে। গত আগস্টে যেখানে ইসলামী ব্যাংকগুলোর ডিপোজিটের পরিমাণ ছিল 393 লাখ কোটি টাকার কিছু বেশি, সেখানে আগস্ট মাসে সেটা যেয়ে উঠেছে 398 লাখ কোটি টাকারও কিছু বেশিতে। তার মানে একটা গ্রোথ হয়েছে ডিপোজিটের। যদি পার্সেন্টেজ হিসেবে ধরেন তাহলে এক মাসের এই যে গ্রোথ, ডিপোজিটের যে গ্রোথ, তা প্রায় 1.23%। আর যদি এক বছরের তুলনা করি তাহলে 2024 সালের আগস্টে যেখানে মোট আমানত ছিল 3,87,892 কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 3,98,787 কোটি টাকায়। এই প্রবৃদ্ধি প্রায় 10,895 কোটি টাকা, বা 7.06%। তাহলে একটা প্রশ্ন আমরা করতে পারি, তার মানে কি ব্যাংকিং খাতে সুদিন ফিরে আসছে? ডিপোজিটের যেখানে ডিগ্রোথ হওয়ার কথা সেখানে পজিটিভ গ্রোথ হচ্ছে। নিঃসন্দেহে আমাদের এখানে খুশি হবার খবর আছে, কিন্তু পাশাপাশি কিছু নেতিবাচক দিকও আছে যেদিকে আমাদের নজর দেওয়াটা দরকার। প্রবাসী আয় জুলাইয়ে যেখানে ছিল 66 কোটি ডলার, আগস্টে সেখানে যে দাঁড়িয়েছে 60 কোটি ডলারে। তার মানে প্রবাসী আয় জুলাইয়ের তুলনায় আগস্টে কমেছে। আমদানি বিল পরিশোধ 98 কোটি টাকা থেকে নেমে হয়েছে 70 কোটি টাকা। রপ্তানি আয়ও কমেছে, 67 কোটি থেকে কমে হয়েছে 65 কোটি ডলার। অর্থাৎ এই এক মাসে রেমিটেন্স, রপ্তানি আয় এবং আমদানি তিনটাই কমেছে। আর এজন্যই ডিপোজিট বেড়েছে বা আমানত বেড়েছে, তারপরেও তারল্য ব্যবস্থাপনায় একটা চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ডিপোজিট বাড়ার যে প্রবণতা, সেটা কিন্তু একটা দিক নির্দেশ করে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা এখনো আছে। আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে যারা ইসলামী ব্যাংক ছাড়া কনভেনশনাল বা ট্র্যাডিশনাল ব্যাংকগুলোতে টাকা জমা রাখতে চায় না, মনে করে অন্য ব্যাংকে টাকা জমা রাখা হারাম, বরং ইসলামী ব্যাংকে টাকা জমা রাখা হালাল হবে। ধর্মীয় কারণ এখানে খুব বড় একটা অনুঘটক হিসেবে কাজ করে। তাছাড়া ইসলামী ঘরানার এই ব্যাংকগুলোতে আরেকটা জিনিস হচ্ছে যে ব্যক্তিগত আমানত তো বাড়ছেই, পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণও বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাড়ছে ঠিক আছে, কিন্তু এটাকে টেকসই করা যাবে কিনা? উত্তরোত্তর কি এটা বাড়তেই থাকবে নাকি আবার কমতে পারে? আর তখনই প্রশ্ন আসবে যে ব্যাংকগুলো তাদের তারল্যকে ব্যবস্থাপনা কিভাবে করছে, তাদের ঋণ ব্যবস্থাপনা কিভাবে করছে, তাদের ঝুঁকি মোকাবেলা কিভাবে করছে, এবং তারা তাদের কর্পোরেট গভর্নেন্স এবং স্বচ্ছতা এইটা কিভাবে মেনটেন করছে তার উপর। অর্থনীতিবিদদের ধারণা, যদি প্রবাসী আয় এবং রপ্তানি আয় দুটোই যদি কমতে থাকে, তাহলে এই ধরনের ব্যাংক বা অন্যান্য যেসব ব্যাংক আছে সেসব ব্যাংকে আমানতের উপরে চাপ তৈরি হবে, আমানত কমে যেতে পারে। ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে একটা ইতিবাচক দিক হচ্ছে যে মধ্যবিত্ত যে শ্রেণীটা, এই শ্রেণীটার ধর্মীয় মূল্যবোধের কারণেই হোক বা রাজনৈতিক কোনো কারণে হোক, ইসলামী ব্যাংকগুলোর উপরে আস্থা দিন দিন বাড়ছে, এবং এই ব্যাংকগুলোই সঞ্চয় করার যে সংস্কৃতি সেটা এদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। তার অর্থ এই নয় যে আমি আপনাদেরকে ইনভাইট করছি যে ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখেন। টাকা আপনি কোথায় জমা রাখবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ইসলামী ব্যাংকের, বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোর এই যে টাকা আমানত এর পরিমাণ যে বাড়ছে, এটা তাদের জন্য একটা আশার সঞ্চার করছে, এবং যারা মূলত ডিপোজিটর, যারা টাকা পাচ্ছেন না, তাদের মধ্যেও একটা আশা সৃষ্টি করছে। কিন্তু সেখানে যদি আবার কোনো এস আলম বা ওয়াই আলম এরকম কোনো আলমের উপস্থিতি ঘটে, ঋণ ব্যবস্থাপনাকে যদি সত্যিকারভাবে মেনটেন করা না যায়, ব্যাংকে যদি ঝুঁকি মুক্ত না করা যায়, ব্যাংকে যদি অন্যায়ভাবে হস্তক্ষেপের সংস্কৃতি থেকে বের হয়ে আসা না যায়, তাহলে সেখানে আবার তারল্য ব্যবস্থাপনায় ঝামেলা শুরু হবে, ব্যাংকগুলো আবার ঝুঁকির মধ্যে পড়বে। তাই আমরা দেখতে চাই যে ব্যাংকগুলোতে যে ডিপোজিটের পরিমাণ বাড়ছে সেটা যেন বাড়তে থাকে, এবং মানুষের আস্থা যত ফিরবে, মানুষের বিশ্বাস যত ফিরবে এই ব্যাংকগুলোর উপরে, ততই এই ব্যাংকগুলো গ্রো করবে। কিন্তু ব্যাংকের অদক্ষতা, ব্যাংকের অব্যবস্থাপনা এবং অন্যায় হস্তক্ষেপ, এগুলো হতে পারে এই ব্যাংকগুলোর উত্থানের পথে আবার একটা বাধা।
যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন ইসলামী ব্যাংকগুলোর ডিপোজিট বৃদ্ধির এই ধারা কি ঠিক থাকবে? এখানে কি আবার কোনো এস আলম বা ওয়াই আলমের উপস্থিতি ঘটবে? বাংলাদেশ ব্যাংক কি সঠিকভাবে এদের উপরে ব্যবস্থাপনা বা নজরদারি বজায় রাখতে পারবে? যদি পারে তাহলে এই ব্যাংকগুলো দুর্বল অবস্থা থেকে উঠে আবার সবল ব্যাংকে রূপান্তরিত হবে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সুন্দর হোক, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর শক্তিশালী ভিতের উপর দাঁড়াক, এটা আমাদের সবার চাওয়া। কারণ কোনো দেশের ব্যাংকিং সেক্টর যদি বসে যায়, যদি ভালনারেবল অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না পারে, তাহলে সে দেশের ইকোনমির উপরে একটা চরম হুমকির সৃষ্টি হয়, যেটা আমাদের ইকোনমি এখন, যে থ্রেটের মধ্যে আমাদের ইকোনমি এখন আছে। সুতরাং আমরা দেখতে থাকি ব্যাংকিং খাতে কি ঘটছে। আর ব্যাংকিং বিষয়ক, অর্থনীতি বিষয়ক, পার্সোনাল ফাইন্যান্স বিষয়ক, বিজনেস বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। সামনে আমরা বাংলাদেশ ব্যাংক, ট্র্যাডিশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক এগুলোর উপরে অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো হাইলি অ্যানালিটিক্যাল। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।